স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদনের সাথে আছে আমি শামীম জাহেদি। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ দিয়ে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। নতুন ভ্যাট আইন কার্যকর না হয় দেখা দিয়েছে প্রায় 30,000 কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা, এবং ঘাটতি পূরণে কাটছাঁট হতে পারে উন্নয়ন বাজেট। নীতি নির্ধারকরা বলছেন দেশীয় উৎস থেকে ঋণ বাড়িয়ে অথবা ছোট প্রকল্পের অর্থ নিয়েই পূরণ হবে ঘাটতি। আজ আমরা আলোচনা করব বাজেট 2017-18 এবং এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 4,266 কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য প্রায় 2,88,000 কোটি টাকা। এর 38% অর্থ আসবে ভ্যাটের মাধ্যমে, পরিমাণ 91,254 কোটি টাকা। আর এই পরিকল্পনার মূলে ছিল নতুন ভ্যাট আইন। তবে প্রস্তাবিত আইন বাস্তবায়ন 2 বছর পিছিয়ে যাওয়ায় বাজেটের হিসেব নিকেশে আসছে নতুন সমীকরণ। দেখা দিয়েছে প্রায় 30,000 কোটি টাকার রাজস্ব ঘাটতির শঙ্কা। এতে কমতে পারে উন্নয়ন বাজেটের বরাদ্দ। আমরা প্রায় বাড়তি 1,030 কোটি টাকা বোধহয় প্রক্ষেপণ ছিল এই খাত থেকে, ওটা তখন আর এইভাবে আসবে না। কিন্তু ভ্যাট আছে, পুরনো ভ্যাট তো আছেই। এইটা বাড়তি আমরা আশা করছিলাম যে নতুন ভ্যাট প্রয়োগের ফলে এটা হবে, এটা আসবে না নিশ্চিতভাবে। আগামী 2 বছরের প্রস্তুতিতে দেশের আর্থিক কাঠামোতে টেকসই পরিবর্তন আসবে ব্যবসায়ীরা এমন দাবি করলেও নতুন ভ্যাট আইনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। বেশ ক্ষতি হয়ে গেল আমাদের, হ্যান্ডলিং করতে গিয়ে মিস হ্যান্ডলিং হয়ে গেল, এবং এর ফলে আমরা আমাদের হাত পা বোধহয় আরো শক্ত করে বেঁধে ফেললাম। সরকার এটা আমাদেরকে নিয়ে একসাথে সুন্দর করে আগামী 2 বছর পরে হয়তো নতুন ভ্যাট আইন যেটা সবার পক্ষে সুবিধা হবে সেভাবে প্লেসমেন্ট করা হবে। এই অবস্থায় নতুন বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে আগের চেয়ে 33% বেশি ভ্যাট আদায় করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন এই বিষয়টি আগামীতে বড় চ্যালেঞ্জ হয়ে আসবে এনবিআর এর সামনে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি বাজেট নিয়ে। এবারে বাজেটের শেষ মুহূর্তে বেশ কিছু নাটকীয় পরিবর্তন হয়েছে, এবং নাটকীয় পরিবর্তনটা এরকম যে শেষ দিন মোটামুটি আমরা 1 সপ্তাহ আগেও জানতাম যে আসলে নতুন যে ভ্যাট আইন সেটা কার্যকর হচ্ছে, এবং এর মাধ্যমে সরকার প্রায় 30,000 কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে যাচ্ছে, এবং সেটা আপাতত স্থগিত করা হয়েছে আগামী 2 বছরের জন্য। কেন এই পরিবর্তনটা হলো? ধন্যবাদ আপনাকে। নাটকীয় পরিবর্তন শব্দ আপনি বলেছেন, ইতিবাচক নাটক আমি বলবো। এটা ট্র্যাজেডি নাটক নয়। আচ্ছা, এটা একটা নাটক যদি আপনি বলেন সেভাবে। কেন ট্র্যাজেডি নয়? কারণ আমরা শেষ মুহূর্তে গিয়ে জনগণের মধ্যে যে একটা অস্বস্তি ছিল নানা কারণে, সেটাকে দূর করার জন্য একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রধান তিনি ঘোষণা দিয়েছেন চিন্তা ভাবনা করে। এখন দ্বিতীয় ভাগ যেটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আপনি যদি এইটা নাটকীয় পরিবর্তন নাও হতো, এটা চ্যালেঞ্জ থাকতো। এখন চ্যালেঞ্জ আছে। তবে সবচেয়ে আজকের দিনে আমি যেটা ভালো খবর বলতে পারি, আজকে আমি লক্ষ্য করে যে ব্যাপারে বেরিয়েছে আমাদের রাজস্ব বোর্ড যে অর্থ বছর শেষ হলো, আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল অর্জন করেছে। রিভাইজ মানলাম, রিভাইজ তো আমরাই তো করেছি, কর্তারাই করে দিয়েছি। সেটা অর্জন, অনেকের আশঙ্কা ছিল এইটা অর্জন হবে না, এবং সেখানে তারা বলছে, চেয়ারম্যান সাহেবের বক্তব্য আছে যে আগামীতে যে লক্ষ্যমাত্রা এইটাও তারা পূরণ করবেন। এটা আমি আশা করি তো কথার কথা নয়, তাদের মধ্যে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আস্থার মনোভাব বেড়েছে। এখন সেটা গ্যাপ যেটা বাড়তি যে কম যেটা এখন আসবে সেটা পূরণের জন্য সচেষ্ট আমাদেরকে হতে হবে। এটাতে এনবিআরকে আমরা বলেছি এত টাকা আনো, এটা তার দায়িত্ব। যদি না আনতে পারে পূরণ করার দায়িত্ব আমাদের, আনতে পারলে ভালো। বাড়তি যেটা আমাদের পরিবর্তনের ফলে তাদের যেটা পড়লো তাদের ঘাড়ে এখন বাড়তি, এটা ন্যাচারালি উইল বি মাচ মোর ডিফিকাল্ট নর্মাল সিচুয়েশনে। এটা আমরা মিট আপ করার জন্য আমাদের শৃঙ্খলার মধ্যেই পথ আছে। আমরা বোরোয়িং করব, আগেও আমাদের বোরোয়িং করার প্ল্যান ছিল, অভ্যন্তরীণ বোরোয়িং। এই অভ্যন্তরীণ বোরোয়িংয়ের মাত্রাটা হয়তো একটু বাড়াবো। কারণ আপনি প্রশ্ন করতে পারেন, যদি আপনি প্রশ্ন নাও করেন এগিয়ে গিয়ে বলি যে আমরা কোথায় পাবো সঞ্চয়। আপনি দেখেছেন কিরকম পরিমাণ লক্ষ্যমাত্রা ডাবল হয়েছে। একটু আগে জাতীয় সঞ্চয় ব্যুরোর মহাপরিচালক যিনি আমার অফিসে ছিলেন, এই বছর যে গত বছর যেটা শেষ হলো গতকালকে, যে প্রক্ষেপণ ছিল ডাবল
বেশি টাকা এসছে, হ্যাঁ, কিন্তু সঞ্চয়পত্র থেকে বাড়তি সুদও দিতে হবে। সুদও দিতে হবে। ওকে, সেটা তো আমার টাকায় আমি সুদ দিব ইন এ সেন্স, এই টাকা তো আমার হাতে আছে। হ্যাঁ। এটা তো আমি নতুন করে বড় করার তো কিছু নেই। যদি আমি এটা ইউজ নাও করি তাও তোমাকে সুদ দিতে হচ্ছে, সুতরাং আমি ইউজই করবো। সুতরাং কমার্শিয়াল ব্যাংক থেকে যেমন আমি আনতে পারবো, সঞ্চয়পত্রের এই গচ্ছিত অর্থ এটা ব্যবহার করতে পারবো। অনেকে বলে থাকেন যে যখন এই ধরনের সঞ্চয়পত্র থেকে বা ব্যাংকিং সেক্টর থেকে সরকার বেশি মাত্রায় ঋণ করে, লোন করে, তখন কিন্তু এই পুরো ব্যাংকিং সেক্টরে একটা চাপ পড়ে, এবং যে জন্য আমরা বারবার বলে আসছি দীর্ঘ সময় ধরে যে সুদের হার সিঙ্গেল ডিজিট নামে আনতে হবে, এটা কিন্তু একটা বড় বাধা হিসেবে দেখা হয়। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আপনার আছে যে আমরা যদি বেশি করে ধার করি তাহলে আমাদের ব্যাংকগুলা যে লিকুইডিটি তার উপরে চাপ পড়বে। রাইট। তাহলে নর্মাল নিয়মে চাপ পড়লে সুদ আপওয়ার্ড হওয়ার কথা। আচ্ছা। কারণ প্রাইভেট সেক্টর যদি ঋণ নিতে যায়, যেহেতু আমরা বড় ঋণ নিয়ে এসেছি, টাকার পরিমাণ কমে গেছে, ব্যাংকগুলো বেশি সুদ দাবি করতে পারে, হুইচ ইজ এগেইনস্ট ইনভেস্টমেন্ট, কারণ ইনভেস্টররা তখন বেশি চাপে পড়বে। আই এগ্রি, কিন্তু এটা তো বাজারে উঠার আমার প্রশ্ন। এটা তো আমার সরকারের মূল দায়িত্ব হচ্ছে আমার বাজেট যেটা উন্নয়ন বাজেট সেটাকে মানে মিট আপ করা, এটা বোধহয় মোকাবেলা করা যাবে। আপনি বলছিলেন যে পরিবর্তন হচ্ছে নাটক পরিবর্তন, এবং এটি পজিটিভ ইতিবাচক পরিবর্তন কথা বলছেন। তো আমি কি বলতে পারি যে আপনি বলছেন এটা পপুলিস্ট বাজেটকে আপনি বলা যেতে পারে? পপুলিস্ট বাজেট কিন্তু সবসময় ভালো কথা নয়, কারণ সরকারেরও দায়িত্ব হচ্ছে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিতে পারে আর্থিক শৃঙ্খলা আনবার জন্য। সেখান থেকে কি চাপে পড়ে কি সরকার পিছিয়ে গেল কিনা ভ্যাট আইন কার্যকর করা? যদি আপনি আমাকে পপুলিজম আর স্বৈরাচারের মধ্যে চুজ করতে চান, আমি পপুলিজমের চয়েস করব। আচ্ছা, আমি কারণ পপুলিজমের ভিত্তিটাই তো পিপুলের মধ্যে আমি আছি। পিপুলের মধ্যে থেকে যদি সামান্য আমার পদস্খলন হয়, পদস্খলন নেগেটিভ সেন্সে নয়, ভুল ভ্রান্তি সামান্য হয়ে যায়, আই এম প্রিপেয়ার টু টেক ইট। সুতরাং জনতুষ্টিমূলক বা পপুলিস্ট বা কি নতুন শব্দ একটা বেরিয়েছে লোকরঞ্জন বা দেখলে বলে একটা কঠিন শব্দ, এইগুলো যদি বাস্তবিক জনগণের কল্যাণে আমরা করি, উদ্দেশ্যটা থাকে, কল্যাণ যদি উদ্দেশ্য থাকে, তাহলে এটা গ্রহণযোগ্য। বলা হয়ে থাকে না, আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। সেটা কি হচ্ছে কিনা? রড spoil the child। আমরা এখানে হয়তো ঠিক মিলবে না, বাট ওই অ্যাটিটিউডের কথাই বলছি। সেইখানটা সরকার তো সামনে আর 2 বছর সরকার সামনে রয়েছে, এখন যদি এই ফিসক্যাল পরিবর্তন আনা না যায় তাহলে কবে আনবে? বলা হচ্ছে ভোটের পরে। সেটা কি আদতে বাংলাদেশ অর্থনীতির জন্য ভালো হলো? ভালো মন্দ শেষ বিচারে আমরা এটার আউটপুট থেকে বুঝবো। আমরা এবার অ্যাডজাস্ট করেছি বিকজ আমরা জনগণের সঙ্গে অ্যাডজাস্ট করেছি। আমাদের প্ল্যান পরিষ্কার ছিল, উই আর রেডি টু লঞ্চ ইট। এবং আমার এই ধারণা বিটুইন ইউ এন্ড মি, ব্যাপক জনগণ যারা এখনো 60-70% জনগণ আছে নিম্ন আয়ভুক্ত, এলডিসি নন, দরিদ্র নন, কিন্তু টেনে টেনে নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছ থেকে কিন্তু বড় ধরনের কোনো প্রতিবাদ বা যেটাকে বলুন ছিল না। কিন্তু লক্ষ কোটি মানুষ যারা গ্রামেগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এটা সুনির্দিষ্ট পরিমাণে কিছু মিডিয়ার ব্যাপার ছিল, প্রেসের ব্যাপার ছিল, এবং কেউ কেউ হয়তো নানা কারণে এটাকে একটু বেশি করে বলছিলেন, হুইচ এগেইন হ্যাড এ রোল অন ইফেক্ট বাইরে গিয়ে। বাট হবে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী বা আমরা সরকার জনগণের যে একটা অস্বস্তির ভাব ছিল সেটা আপনি দূর করতে পেরেছি। অর্থনীতিরা বলছেন যে হ্যান্ডলিংটা মিসহ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ এই ভ্যাট আইন কার্যকর করা দরকার এবং ভ্যাটের ক্ষেত্রে শৃঙ্খলা আনার কথা, এবং যেটা বারবার বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে যদি ভ্যাটটা দেওয়া যেত তাহলে এই আর্থিক ব্যবস্থাপনায় বেশ কিছু অব্যবস্থা থাকে, সেটা ফিরে সাহায্য করতো। এটা উনারা ঠিকই বলেছেন, কিন্তু ঠিক নয় আবার বলে কেন? আমরা যে অনলাইন সিস্টেমটা আমরা লঞ্চ করে প্লেস করেছি, যেটা আমরা 1 তারিখে লঞ্চ হওয়ার কথা ছিল উইথ দ্য নিউ ভ্যাট, এইটা সিস্টেমটা তো আমরা ড্রপ আউট করছি না। উই আর নট ড্রপিং আউট, কিলিং দ্য সিস্টেম। আমাদের যে বর্তমান ডেপার্টমেন্ট করা হচ্ছে, ডেফারও নয়, আমাদের বর্তমান যে ভ্যাট ব্যবস্থা, আমরা ভ্যাট বিহীন তো নই, আগের ভ্যাট তো আছেই, ওইটাকেই আমরা ডিজিটালাইজ করছি, ওইটাই কালেকশন আমরা অনলাইনে করব, ওইটাই আমরা অ্যাপ্লাই করবো আমাদের নিউ সিস্টেমে। ইটস এ মেশিন, ইটস এ মেশিন। এটা দিয়ে আমরা স্যুটও বানাতে পারি, শার্টও বানাতে পারি। এই মুহূর্তে আমরা শার্ট বানাচ্ছি, পরে স্যুট বানাবো। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা নিব ছোট্ট একটি বিরতি, বিরতি পরে আমরা আবার শুরু করব আলোচনা। নিচে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি বাজেট 2017-18 নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি এই বছরের বাজেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে মূল আলোচনা ফিরে আসি, যেটাতে শুরু করেছিলাম যে আশঙ্কা করা হচ্ছে সরকারের ভ্যাট থেকে রাজস্ব ঘাটতি হবে প্রায় 30,000 কোটি টাকার মতো।
এই ঘাটতিটা পূরণ হবে কিভাবে? আপনি বলছিলেন যে হয়তো এডিবি কাটছাট করা হতে পারে বা প্রকল্প সংখ্যা কমানো হতে পারে, অথবা ব্যাংক বরোয়িং হতে পারে, সঞ্চয়পত্র থেকেও ঋণ নেওয়া যেতে পারে। এটার বাইরেও কিন্তু অনেকেই বলছেন, যখন গতকালকেই এফবিসিসি এবং বিভিন্ন চেম্বার বডিজ যারা যৌথ একটা প্রেস ব্রিফিং করেন, তারা বলছেন যে বাড়তি যে অর্থ সেটা সরকার অর্জন করতে পারে যদি দুর্নীতি কমানো যায়। এটা কি সম্ভব কিনা, বা কিভাবে এটা আসলে হতে পারে, কোন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, এটা কি সম্ভব? চমৎকার কথা, খুব ভালো। কিন্তু টাকাটা তো আমার আজকেই দরকার। হ্যাঁ, আর দুর্নীতি প্রতিরোধ করে আনা সেটা আজকে সম্ভব নয়। সময় অবশ্যই যতই কম সময় লাগবেই, কিন্তু আমার প্রয়োজনটা আজকে নাম্বার 1। নাম্বার 2, ফাইন, আমি সম্মান করি, ভালো, ওই কাজটা আমরা করবো, কিন্তু আমাদের পথ তো আমাদের হাতে আছে। সঞ্চয় কিন্তু বড়োইং নয়, সঞ্চয় অলরেডি বড়োড মানি। জি, সঞ্চয় তো আমাদের বড়োইং ফ্রম দ্য পাবলিক। সুতরাং এই টাকা তো আমাদের হাতে, ইট ইজ মাই মানি, বড়। এটা আমি উইথ ফ্রিডম আই ক্যান ইউজ ইট। কারণ আমি বলছি আমাকে তো কোনো বাড়তি সুদ গুনতে হবে না, এই সুদ তো কমিটির আমি দিতেই হবে। আর ব্যাংক বরং তো একটু আগে আমি প্রশ্ন করলেন ওয়েদার উই আর ড্রাইভিং আউট দ্য প্রাইভেট সেক্টর। হ্যাঁ, আমি এই ধারণার মধ্যে আছে, বিকজ যদি আমরা কমার্শিয়াল ব্যাংক থেকে যাই বেশি আনতে, তাহলে রেট বাড়ার সম্ভাবনা আছে, হুইচ উইল এফেক্ট ইনভেস্টমেন্ট। এইটা একটা ব্যাপার আছে। দেয়ার আর মেনি ওয়েজ ইন ফ্রন্ট অফ দ্য গভর্নমেন্ট। আমরা আলটিমেটলি বাজেটটা যারা দিয়েছি, আমরা একটু এখানে বললাম না রিঅ্যাডজাস্টমেন্টের প্রশ্ন, আপনি উল্লেখ করেছেন যে এডিবিতে রিঅ্যাডজাস্টমেন্ট হতে পারে রিভাইজ প্রোগ্রামে গিয়ে। তবে একটা জিনিস সত্য, আমাদের যে মূল, আমাদের যে ড্রিম প্রজেক্ট যেগুলো, ফাস্ট ট্র্যাক which will transform our economy, transform our country, those will not be affected. Those will be given the first service, তারাই পাবে। এরপরে গিয়ে 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 কিছু প্রকল্প হয়তো প্রান্তিক আছে বা এত আর্জেন্ট ক্রাই নয়, দ্যাট মে সাফার, বাট ইভেন দেন আমি বলবো আপনাকে চাই না। উই ওয়ান্ট টু ডু ইট ফুললি অ্যান্ড হোললি, অ্যান্ড পারবো বলে আমার ধারণা। একটু বেটার ম্যানেজমেন্ট লাগবে, আই এগ্রি উইথ ইউ। আর আমাদের ব্যবসায়ী সংগঠন বলেছেন দুর্নীতি প্রতিরোধ করে, দ্যাট ক্যান অলসো বি এ ওয়ে। সব কিছু অন দ্য টেবিল, অন দ্য কার্ড। আইডিয়া হলো পুরো বাস্তবায়ন করতে হবে, এবং আমরা উইল মেক এভরি এফোর্ট, চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে পুরোপুরি বাস্তবায়ন করার। তবে সমাজ কল্যাণমূলক যেগুলো, নিরাপত্তা বলয় এবং মূল প্রকল্প, শিক্ষা, বিদ্যুৎ, এগুলো আমরা হাত দেব। আমরা যদি ফিরে আসি যে নতুন ভ্যাট আইন কার্যকর করার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 2 বছর পর এটা কার্যকর হবে। বিভিন্ন সময় এই বিষয়ে কিন্তু ব্যবসায়ীদের থেকে একটা চাপ ছিল, এবং ব্যবসায়ীরা সবসময় বলছিল যে এটা ইজ নট দ্য রাইট টাইম, তাদের আরো প্রস্তুতির প্রয়োজন রয়েছে। মুশকিল হচ্ছে ভ্যাটটা কিন্তু আসলে ব্যবসায়ীরা দেবেন, ভ্যাটটা দেবে সাধারণ কনজিউমাররা দেবেন। অবশ্যই এখানে সমস্যাটা কোথায়, দ্বন্দ্বটা কোথায়, কেন তারা কেন প্রিপেয়ার্ড হচ্ছেন না? আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি আবেদনের প্রিপেয়ার্ড না হন, আগামী 2 বছর যথেষ্ট কিনা? না, 2 বছর মোটামুটি ভালো সময় আমরা মনে করি। টেকনোলজি প্রথম ভ্যাট আইন 1991 সালে হয়েছিল, তখন থেকে কিন্তু আমরা সেই প্রস্তুতি চলছে। এটা এখন 2017 সাল। আমরা মোটামুটি সিস্টেমের সঙ্গে পরিচিত। আচ্ছা, যন্ত্রপাতিও কিন্তু ইতিমধ্যে অনেক আপডেটেড হয়ে গেছে। আগের ইসিআর মেশিন এখন নাই, অনেক ছোট, অনেক নিম্বল, অনেক ফাস্ট, এবং ট্রেনিং আপনার ঘন্টার পর ঘন্টার প্রয়োজন হয় না। গ্রামের মানুষেরা, আমার মতো কম শিক্ষিত লোকেরা অনেক জায়গায় এগুলাকে ইউজ করছে, অনেকেই এট ইজ দেওয়া যাবে। উনারা দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, আজকে গতকালকে থেকে ভারতে কিন্তু জিএসটি ইন্ট্রোডিউস করেছে। হাউ দে হ্যাভ রিঅ্যাক্টেড, আনন্দ মেলা করেছে অনেক জায়গায়, এবং দেখেছি শিখরা কোথায় দেখেছে, বাট বেশিরভাগ দেখেছি আমি আনন্দ। আপনি বললেন অর্গানাইজড হতে পারে, হয়তো বিজেপির লোকেরা রাস্তা বেরিয়ে করেছে, বাট বুঝাই যায় যে মাত্রা আমাদের এখানে আমরা এটাকে আক্রমণ করেছিলাম বা অ্যানালাইজ করেছি, ওই মাত্রা কিন্তু ভারতে হয়নি। আর ভারতে যে গোটা সারা দেশ আমাদের মতো অত সরল নয়, কিন্তু তারা কিন্তু আমরা যে পরিমাণ বাদ দিয়েছি বেটের আওতার বাইরে, তারা কিন্তু বাদ দেয়নি, তাদের কয়েক স্তর বিশিষ্ট আছে। সুতরাং সেইটা তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। ব্যবসায়ী মহল পুরোপুরি তারা সহায়তা করেছে আমরা। আর তাদের যেহেতু কত ভাষা, আমি তো এক ভাষার দেশ, সবাই বাংলা বুঝে এখানে, সুতরাং বাংলা দিয়ে আমরা মেশিন ইউজ করা আমার জন্য খুব কঠিন নয়। আমার বিশ্বাস আমাদের বিসিসিআই এবং অন্য যারা আছেন তারাও এর অংশীদার। আগামী 2 বছরের জন্য তাহলে কি ধরনের পরিকল্পনা সরকার নিচ্ছে, যাতে 2 বছর পরে ব্যবসায়ী বলেন হ্যাঁ তারা প্রস্তুত? এই বছরে তো এলসি খোলা হয়েছিল ইসিআর এর জন্য,
সেগুলোতে ইম্পোর্ট হবে, সেগুলোকে আরো বেশি করে আনা হবে। এখন সময় যেহেতু পেলাম, কেউ কেউ আমাদের ক্রিটিসাইজ করেন যে মাত্র 20,000 দিয়ে কি হবে, জি 2 লক্ষ দরকার। স্বীকার করলাম, লং ট্রাভেল এক কদম দিয়ে শুরু করতে হয়তো, সেই শুরুটা আমরা করব। যে মেশিনগুলো আমরা আনতেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করবো, আরও ফার্দার মেশিন আনবো। আমরা বলছি ট্যাক্স ফ্রি মেশিন আনবো, আমরা বাকিতে মেশিন দিব, কিস্তিতে দিব, উইল ডু ইট। কথা হলে উই আর রেডি। আমার ধারণা আমাদের ব্যবসায়ী মহলে এখন রেডি আছেন। এই 2 বছর প্রচুর সময়। আমাদের বর্তমানে যে ডিফিকাল্টির কথা বলা হচ্ছে, এটা থাকার কথা নয়। আমার বিশ্বাস 2 বছরে এটা আমরা উতরাতে পারবো। উইল এসেনশিয়াল, এই উইলটা সরকারের ছিল, বাট আনফর্চুনেটলি কোনো কোনো মহলে এটা পুরোপুরি বার্তাটা যায় নাই। জি সরকার তো জনগণের, ব্যবসায়ী মহলের কোনো চাপের কথা আমরা বলছি না, কিন্তু এটা অনেকে বলছেন, অনেকে অনেকে বলছেন যে ব্যবসায়ী মহলে চাপেই আসলে সরকার পিছিয়ে গেছে। আলটিমেটলি আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ওই যে সামান্য একটা আবগারির বিষয় ছিল ব্যাংক অ্যাকাউন্টের, আসলে কিন্তু অত বড় ছিল না। আমরা কিন্তু এক্সাম্পশন দিয়েছিলাম 1 লাখ পর্যন্ত, 20,000 থেকে এক্সাম্পশন ছিল। এইটাকে আড়াল রেখে খালি বলা হচ্ছে টাকা কেটে নিবে, টাকা কেটে নিবে। আমরা সেখানে অ্যাডজাস্ট করেছি, ফাইন। জনগণ বাজেট তো জনগণের বাজেট, ডেফিনেটলি তো সেখানে অ্যাডজাস্টমেন্ট করেছি। জনগণ সহায়তা করে এটা মিট আপ করে দিবেন, এই বিশ্বাস আমাদের আছে। আপনি বলছিলেন যে ইসিআর মেশিন, আধুনিক ইসিআর মেশিন আসছে এবং সরকার বেশ কিছু ইসিআর মেশিন আনছে এবং সেটা বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু অনেকে একটা প্রশ্ন করেন যে হয়তো একটা ইসিআর মেশিন আছে বা একজন ক্রেতা তার তিনি ভ্যাট দিচ্ছেন, কিন্তু সেই ভ্যাটের অংশটা যে সরকারি কোষাগারে শেষ পর্যন্ত যায় কিনা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এইটা মনিটরিং এর যথেষ্ট তদারকি আমাদের হয় কিনা, এইটা একটা সঙ্গত অভিযোগ। আগে তাই হতো, তবে এখন টেকনোলজি আছে, একটা সার্ভারে কিন্তু সব মেশিন নিয়ে আসা যায়। আচ্ছা, যে সেলার যদি সে মেশিনে হাত দিয়ে বিক্রি করে, আমারটা আমি পেয়ে যাবো অটোমেটিক, ইট ইজ দেয়ার। এখন সে মেশিন ইউজ না করে, জি সে মেশিনের বাইরে গিয়ে বিক্রি করলো, দেয়ার আর ওয়েজ। অসতের অনেক কারণ আছে, অসৎ লোকের অসত্যের পথে অনেক কারণ থাকতে পারে, সবটা মোকাবেলা করতে আমরা পারবো না, স্বীকার করেও আমরা এই দিকে আগাবো। মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান, আজকে আপনার শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সরকারের বাজেটের শেষ মুহূর্তে পরিবর্তন এনেছে সেটা পুরোপুরি সফল হবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আমাদের।